সবাইকে। আজ 24শে জুলাই। আজকে এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13-এর প্রথম শিফটের পরীক্ষা কিছু সময় আগে শেষ হলো। তো এই পরীক্ষাতে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন এসছে সেই অধ্যায়গুলির থেকে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, আর সাথে পরীক্ষাতে ডাইরেক্ট কী প্রশ্ন এসছে সেগুলো নিয়েও এই ভিডিওতে আলোচনা হবে। তো চলো শুরু করি। একটি প্রশ্ন এসেছিল ট্রেন টু পাকিস্তান উপন্যাস থেকে। তো ট্রেন টু পাকিস্তান উপন্যাসটি লিখেছেন খুশবন্ত সিং। এই উপন্যাসটি 1956 সালে প্রকাশিত হয় এবং এটি ভারতের দেশভাগকে কেন্দ্র করে রচিত অন্যতম একটি সাহিত্যকর্ম। পার্টিশন অফ ইন্ডিয়া এর সময় পাঞ্জাব সীমান্তবর্তী একটি কাল্পনিক গ্রাম যার নাম মনোমজরা এর জীবন এবং হিন্দু মুসলিম শিখ সম্প্রদায় সম্পর্ক ও দেশভাগের নির্মমতা এই উপন্যাসে চিত্রিত হয়েছে। তো এখান থেকে পরীক্ষাতে প্রশ্নটি এসেছিল যে ট্রেন টু পাকিস্তান এই উপন্যাসটির লেখককে। উত্তর হয়ে যাবে খুশবন্ত সিং। পরবর্তী শিফটে প্রশ্ন এমনও আসতে পারে যে এই ট্রেন টু পাকিস্তান উপন্যাসটি কবে প্রকাশিত হয়, 1956। আবার যদি একটু ডিপে যায় তাহলে এরকমও প্রশ্ন আসতে পারে যে এই ভারতের পাঞ্জাব সীমান্তবর্তী একটি গ্রাম যার নাম হচ্ছে মনোমজরা এর যে জীবনী এটি কোন উপন্যাসে তুলে ধরা হয়েছে। তো উত্তর হয়ে যাবে ট্রেন টু পাকিস্তান। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো, পরবর্তী একটি প্রশ্ন এসেছিল যে সন্তোষ ট্রফি 2023-এর থেকে, অনেকটা পুরনো। তো ডিটেলস একটু জেনে নিই। 2023 সালে ভারতে অনুষ্ঠিত সন্তোষ ট্রফি 76তম সংস্করণ ছিল। এতে চ্যাম্পিয়ন হয় কর্ণাটক দল। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়েছিল এই সন্তোষ ট্রফি 2023, যার ফাইনাল ম্যাচ কর্ণাটক এবং মেঘালয়ের মধ্যে হয়েছিল, যেখানে কর্ণাটক মেঘালয়কে 3-2 গোলে পরাজিত করে শিরোপা জিতেছিল। ঠিক আছে, এই অধ্যায় থেকে পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে সন্তোষ ট্রফি 2023 চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল। উত্তর হয়ে যাবে কর্ণাটক দল। এবার এরকমও প্রশ্ন আসে যে সন্তোষ ট্রফি 2023-এর ফাইনাল ম্যাচে কর্ণাটক দল কোন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উত্তর হয়ে যাবে মেঘালয়। ঠিক আছে, পরবর্তী অধ্যায়ে চলে যাই। পরবর্তী অধ্যায় হচ্ছে মালগুড়ি ডেজ। তো R.K. নারায়ণ একজন প্রখ্যাত ভারতীয় ইংরেজি ভাষার লেখক, যিনি মালগুড়ি ডেজ নামক গল্প সংগ্রহে মালগুড়ি নামক কাল্পনিক শহরের চিত্র অঙ্কন করেন। এই মালগুড়ি ডেজ 1943 সালে প্রথম প্রকাশিত হয়। এতে ছোট ছোট গল্পের মাধ্যমে দক্ষিণ ভারতের একটি কাল্পনিক শহর মালগুড়ির জীবনধারা তুলে ধরা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে এই মালগুড়ি ডেজ এর লেখককে। উত্তর হয়ে যাবে R.K. নারায়ণ। তো পরবর্তী শিফটে প্রশ্ন এমন আসতে পারে যে এই মালগুড়ি ডেজ কবে প্রকাশিত হয়। উত্তর হয়ে যাবে 1943। এমনও প্রশ্ন আসতে পারে যে মালগুড়ি ডেজ যেটি একটি শহর, এটি ভারতের কোন অংশে অবস্থিত। উত্তর হয়ে যাবে দক্ষিণ ভারত। পরবর্তী এমন সমতার অধিকার থেকে, ভারতীয় সংবিধানের সমতার অধিকার থেকে একটি প্রশ্ন এসেছিল। তো ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 14 থেকে 18-তে সমতার অধিকার বা রাইট টু ইকুয়ালিটি এর বর্ণনা রয়েছে। আর্টিকেল 14, যেখানে আইনের দৃষ্টিতে সমতা এবং সমান সুরক্ষা প্রদান করে, এটা উল্লেখ রয়েছে আর্টিকেল 14-তে। আর্টিকেল 15-তে রয়েছে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ। আর্টিকেল 16 সরকারি চাকরিতে সমান সুযোগের নিশ্চয়তা দেয়। আর্টিকেল 17
অস্পৃশ্যতাকে অবৈধ ঘোষণা করে এবং তার অনুশীলনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে। আর্টিকেল 18 উপাধি প্রদানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তবে যেসব একাডেমিক উপাধি মানে ডক্টর, এইসব সামরিক উপাধি এইসব ব্যতিক্রম, মানে এইসব দেওয়া যাবে, কিন্তু উপাধির ওপর যে নিষেধাজ্ঞা সেটি আর্টিকেল 18-তে রয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে সমতার অধিকার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? উত্তর হয়ে যাবে 14 থেকে 18। পরবর্তী অধ্যায় হচ্ছে স্টার্ট আপ ইন্ডিয়া যোজনার থেকে একটি প্রশ্ন ছিল। স্টার্ট আপ ইন্ডিয়া যোজনার প্রাথমিক উদ্দেশ্য হল দেশে স্টার্ট আপ সংস্কৃতিকে অনুঘটক করা এবং একটি শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে তোলা। এই কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 16 জানুয়ারি 2016 সালে সূচনা করে। তো এই অধ্যায় থেকে পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে এই স্টার্ট আপ ইন্ডিয়ার প্রাথমিক উদ্দেশ্য কী? তো এটা হয়ে যাবে এর প্রাথমিক উদ্দেশ্য। এরকম রিলেটেডই অপশান ছিল, অপশান ঠিক কী ছিল সেটা জানা যায়নি। পরবর্তী শিফটে এমনও প্রশ্ন আসতে পারে বা এসেওছে প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে, যে স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্প কবে শুরু হয়? উত্তর হয়ে যাবে 16 জানুয়ারি 2016 সালে। যদি এমন প্রশ্ন আসে যে কে এর সূচনা করে? উত্তর হয়ে যাবে নরেন্দ্র মোদী। পরবর্তী অধ্যায় হচ্ছে জনগণনা 2011 থেকে প্রশ্ন এসেছিল। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মুম্বাই শহরের জনসংখ্যা সর্বাধিক। মুম্বাই মহানগর এলাকার জনসংখ্যা প্রায় 1.24 কোটি, বা বলা যায় যে 12.4 মিলিয়ন। এটি ভারতের সর্বাধিক জনবহুল মহানগর হিসেবে তালিকাভুক্ত হয়। দিল্লি, কলকাতা, মুম্বাইয়ের পরবর্তী স্থানে ছিল দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে, মানে দ্বিতীয় স্থানে রয়েছে, প্রথম স্থানে রয়েছে মুম্বাই, দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। মুম্বাই হলো মহারাষ্ট্রের রাজধানী এবং দেশের আর্থিক রাজধানী হিসেবে পরিচিত। তো এখান থেকে এই অধ্যায় থেকে পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে 2011 জনগণনা অনুযায়ী ভারতের কোন শহরের জনসংখ্যা সর্বাধিক? উত্তর হয়ে যাবে মুম্বাই। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিই, এখানে যেগুলো দেখছো এটা হচ্ছে সব প্রথম শিফটের প্রশ্ন। এরকম 24 তারিখের দ্বিতীয় শিফটও আছে, তৃতীয় শিফটও আছে। এই সব শিফটের প্রশ্ন তোমরা আমাদের এই অ্যাপ্লিকেশানে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশানটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, খুবই উপকৃত হবে। আর এই যে ভিডিও তোমরা দেখছো, এই ভিডিও প্রকাশের আগেই তোমরা প্রত্যেক শিফটের প্রশ্ন এই অ্যাপ্লিকেশানে পেয়ে যাবে, তো অবশ্যই চেক আউট করতে ভুলবে না। পরবর্তী অধ্যায় হচ্ছে মথুরা শিল্পকলা। মথুরা শিল্পকলার উদ্ভব কুষাণ বংশের শাসক কনিষ্কের শাসনকালে হয়, যিনি খ্রিস্টীয় প্রথম শতাব্দীর শেষের দিকে থেকে দ্বিতীয় শতাব্দীর শুরুতে রাজত্ব করেন। এই শিল্পকলার অন্যতম বৈশিষ্ট্য ছিল লাল বালুকা পাথরের খোদাই করা মূর্তি ও প্রতিমা, বিশেষ করে বুদ্ধ ও জৈন তীর্থঙ্করদের মূর্তি। সংসদের যৌথ অধিবেশন থেকে একটি প্রশ্ন এসেছিল। সংসদের যৌথ অধিবেশন এর সভাপতিত্ব করেন হচ্ছেন লোকসভার স্পিকার। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 108 অনুযায়ী কোনো বিল যখন লোকসভা ও রাজ্যসভায় সমানভাবে পাস হয় না বা একটি কক্ষে আটকে যায়, তখন রাষ্ট্রপতির অনুমতিতে যৌথ অধিবেশনের আহ্বান করা হয়। তো পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? উত্তর হয়ে যাবে লোকসভার স্পিকার। পরবর্তী অধ্যায় হলো ডিএনএ ট্রান্সক্রিপশন থেকে একটি প্রশ্ন এসেছিল, এটি বায়োলজির একটি প্রশ্ন। তো ট্রান্সক্রিপশন হলো একটি জৈবিক প্রক্রিয়া যেখানে ডিএনএর নির্দিষ্ট সিকোয়েন্স বা জিনের ভিত্তিতে
একটি কমপ্লিমেন্টারি আরএনএ অণু তৈরি হয়। তো পরীক্ষাতে এটাই এসেছিল যে ডিএনএ ট্রান্সক্রিপশন কী, তো অপশানে কী ছিল সেটা ঠিক জানা যায়নি, এরকমই কিছু একটা হবে। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী এই অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল যে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি থেকে একটি প্রশ্ন এসেছিল। তো আকাশগঙ্গার নিকটতম যে স্পাইরাল গ্যালাক্সি তার নাম হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, ঠিক আছে। এটিকে M31-এও ডাকা হয়। এটি আমাদের গ্যালাক্সির সবচেয়ে বড় নিকটবর্তী প্রতিবেশী গ্যালাক্সি। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি প্রায় 2.5 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এই অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে আকাশগঙ্গার নিকটতম স্পাইরাল গ্যালাক্সির নাম কি? উত্তর হয়ে যাবে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। পরবর্তী প্রশ্ন, চাবাহার বন্দর থেকে একটি প্রশ্ন এসেছিল। চাবাহার বন্দর ইরানের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্দর, যা ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সাথে আফগানিস্তান ও মধ্য এশিয়ার বাণিজ্যিক সংযোগ সুদৃঢ় করতে এই বন্দরের ভূমিকা অপরিসীম। চাবাহার বন্দর থেকে গুজরাটের বন্দরগুলি, বিশেষত কান্ডলা, মুন্দ্রা বন্দরের সাথে নৌ যোগাযোগ সহজ হয়, ফলে গুজরাটের রপ্তানি বাণিজ্য অনেকটাই বাড়ে। পরীক্ষাতে প্রশ্নটা এসেছিল যে এই চাবাহার বন্দর এর ফলে ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি উপকৃত হয়? উত্তর হয়ে যাবে গুজরাট রাজ্য। পরবর্তী অধ্যায় হচ্ছে লাল গ্রহের থেকে একটি প্রশ্ন এসেছিল। তো মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কারণ এর পৃষ্ঠে, মানে মঙ্গল গ্রহের পৃষ্ঠে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড পাওয়া যায়। আয়রন অক্সাইডকে মরিচাও বলে, যা একে লাল রঙের আভা প্রদান করে। এটি সৌরজগতের চতুর্থ গ্রহ। পৃথিবীর বাইরে জীবনের সম্ভাব্য অবস্থান অনুসন্ধানের জন্য অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। এই লাল গ্রহ থেকে এক্স্যাক্ট প্রশ্নটা এসেছিল যে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? উত্তর হয়ে যাবে মঙ্গল গ্রহ। পরবর্তী হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। তো স্বচ্ছ ভারত অভিযান 2 অক্টোবর 2014 সালে মহাত্মা গান্ধীর জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক এই স্বচ্ছ ভারত অভিযান শুরু করা হয়। এর প্রাথমিক উদ্দেশ্য হল সর্বজনীন স্যানিটেশন কভারেজ নিশ্চিত করা এবং প্রতিটি গ্রামীণ পরিবারে একটি করে টয়লেট নির্মাণ করা। তো এটার থেকে প্রশ্ন এসেছিল যে স্বচ্ছ ভারত অভিযানের প্রাথমিক উদ্দেশ্য কী? উদ্দেশ্য বলে দিলাম, এটাই হবে। ব্রিক্স থেকে একটি প্রশ্ন এসেছিল। ব্রিক্সের সম্পূর্ণ নাম হলো, এটা দিয়ে বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি চায়না, এস হচ্ছে সাউথ আফ্রিকা। এটি 2009 সালে গঠন করা হয়। দক্ষিণ আফ্রিকা 2010 সালে এর সাথে যুক্ত হয়। আগে একে ব্রিক বলা হতো, যখন দক্ষিণ আফ্রিকা যুক্ত হয় তার সাথে এস যোগ করে নেওয়া হয়েছে। তো এটার থেকে পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে ব্রিক্স এর সম্পূর্ণ নাম কি? উত্তরে যাবে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, সাউথ আফ্রিকা। তো পরবর্তী শিফটের প্রশ্নগুলি সেকেন্ড শিফট, মানে 24 তারিখ সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের প্রশ্ন আমাদের অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আমরা আবার 25 তারিখের ফার্স্ট শিফটের ভিডিও নিয়ে আসব। তো এই কয়টা প্রশ্নই আমরা বর্তমানে পেয়েছি 14টার মতো, আর বাকি কোনো প্রশ্ন পেলে সেগুলো আমরা আমাদের অ্যাপ্লিকেশনে অ্যাড করে দেবো। সেখান থেকে তোমরা প্রশ্ন সাথে এরকম ডিটেলস, আরও ডিটেলস পেয়ে যাবে। তো সেই অ্যাপ্লিকেশন থেকে পড়ে নেবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, বা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন নাম দিয়ে সার্চ করেও তোমরা ডাউনলোড করে নিতে পারো।